প্রথমত ওনাদের রাজনীতি কি এটি এখনো ক্লিয়ার না, এটা কেউ জানে না। ওনাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি বিকল্প হিসেবে মনে হচ্ছে না, মনে হচ্ছে ওইরকমই আরেকটা দল, জুনিয়র আওয়ামী লীগ, জুনিয়র জামাত, জুনিয়র বিএনপি, এরকম মনে হচ্ছে। ওনারা সমন্বয়কদের নিয়ে করছেন, এই সমন্বয়কদের মানুষ ভয় পায়, ভালোবাসে না। কি করবেন আপনি? এরা তো ভীতির নাম হয়ে গেছে সমন্বয়। দেশের আত্মসম্মান তো বিকিয়ে দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে। যারা এই সংস্কারগুলো করছে এখন, তাদের তো সংস্কার করার কোনো ম্যান্ডেটই নাই। ওনারা তো কোনো জনপ্রতিনিধি না। উনি কি জনগণের প্রতিনিধি? উনি তো আমেরিকার প্রতিনিধি। উনি সংবিধান সংস্কার করবেন, সংবিধান নতুন করে লিখবেন। ওনাকে এই ম্যান্ডেট ওনাকে কে দিচ্ছে? যারা জনপ্রতিনিধি তারাই একমাত্র এই সংস্কারগুলো করতে পারবে, আর কেউ না। নোবডি, এনাফ ইজ এনাফ। ওনারও সে এখতিয়ার নাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম আরশাদ ফয়েজ ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার পর্বে। আজকে আমাদের সঙ্গে থাকছেন বর্তমান সময়ের জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল। চলমান রাজনীতি এবং যা যা ঘটছে রাজনীতির পর্দার অন্তরালে, এসব নিয়েই কথা বলবো ভাইয়ের সঙ্গে। মাসুদ ভাই, আপনাকে আমাদের চ্যানেলের এই সাক্ষাৎকার পর্বে স্বাগত, এবং আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনার প্রতি আমরা আসলে কৃতজ্ঞতা। প্রশ্নে গেলাম। বিএনপি নেতা, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি বক্তব্য দিয়েছেন সংস্কার নিয়ে। তিনি বলেছেন ওদের হাতে ওদের কলমে, মানে সরকারকে বা সংস্কার কমিশনকে মিন করেছেন যে যদি কোনো সংস্কার হয় সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন তাহলে আমরা কারেকশন করব। তিনি বলছেন তথাকথিত বুদ্ধিজীবীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সরকারকে একটা বোকা বানিয়ে রেখেছেন, এবং তারা এই দেশের নাগরিক পর্যন্ত নন এমন কিছু লোক দিয়ে সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসের আশপাশে ইউনূসকে বোকা পেয়েছে, যা খুশি তা বলে যাচ্ছে ওই লোকগুলো যারা সংবিধান নতুন করে লিখতে চায়। এখন আপনি আসলে কি মনে করেন এই সংস্কার নিয়ে বাংলাদেশকে নতুন করে অচল অবস্থায় পড়তে পারে? কারণ যেহেতু বিএনপির মধ্যে একটা বড় শক্তি আসলে এটি চাচ্ছে না, এবং ডক্টর ইউনূসকে কোন বোকায় পেয়েছে, আর ওই বুদ্ধিজীবীরা কারা আপনি নিশ্চয়ই জানেন, যদি একটু বলতেন। এবং এটা নিয়ে সংকট তৈরি হতে পারে। দেখেন, সংকট তৈরি হতে পারে, এবং এর আগে সংকট তৈরি হতে পারে এই কথাটা আমি অনেক আগে থেকে বলছি। বিএনপি এত পরে কেন ব্যাপারটা বলছে এটা আমি বুঝতে পারছি না। এটা আরো আগে থেকে আমি বলছিলাম যে যারা সংস্কারগুলি করছে, যে সংস্কার প্রস্তাবগুলি করেছে, সংস্কারের যে রিপোর্টগুলি তারা দিয়েছে, প্রস্তাবগুলো, এরা বেসিক্যালি এদেরকে যে কিভাবে কে নির্বাচন করছে এটি আমি বুঝি না। এবং তাদের যে কোন বিবেচনায়, কোন যোগ্যতায়, কোন ক্রাইটেরিয়ায় তারা যে নির্বাচিত হয়েছে, এটা আমার কাছে এখন পর্যন্ত স্টিল ক্লিয়ার না। কেন কেন এই লোকটাকে দিয়ে করাইতে হবে? যে লোকটা দেশের নাগরিক না, যে লোকটা আমেরিকার নাগরিক, হয়তো সে দ্বৈত নাগরিক হতে পারে, যে লোকটা একই সঙ্গে আমেরিকার নাগরিক, তাকে কেন আপনি আমার দেশের সংবিধান তৈরি করার জন্য দিবেন? কেন দিবেন? আবার তাকে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের আবার সহসভাপতি বানিয়েছেন আপনি। তার মানে ভার্চুয়ালি তিনিই সবকিছু করবেন। কেন? সে কে? সে যদি এই দেশকে ভালোই বাসত তাহলে এত বছর আগে সে দেশ ছেড়ে চলে যেত না। তার কাছে এই দেশ বসবাসযোগ্য মনে হয় না, সে থাকে আমেরিকায় বসে বসে। তো তার দিয়ে কেন কাজটা করাইতে হবে? এই প্রশ্নটা আমি যেই দিন ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে আমি সেই দিন থেকেই বলতেছি, বারবার বলতেছি। কিন্তু বিএনপি এতদিন পরে জিনিসটা বুঝতে পারছে। আমি বিএনপিকে সাধুবাদ জানাই, কারণ আমরা একা বললে কিছু হয় না। যখন নাকি বড় বড় দলরা বলে, বড় বড় নেতারা বলে, তখন জিনিসটা কাজ হয়। তা আমাদের বড় নেতারা, বড় দলের বড় নেতা, তারা যখন বুঝতে পারে তখন আমরা একটু স্বস্তি বোধ করি। দেখুন, আমার কথা হলো কিনা তার কথা হলো এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো এই দেশের তো একটা আত্মসম্মান থাকবে। দেশের আত্মসম্মান তো বিকিয়ে দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে। তো এটা অন্যায় হয়েছে। 2 নম্বর হলো যারা এই সংস্কারগুলো করছে এখন, তাদের তো সংস্কার করার কোনো ম্যান্ডেটই নাই। তাদের ম্যান্ডেটটা কে দিছে? ওনারা তো কোনো জনপ্রতিনিধি না। উনি কি জনগণের প্রতিনিধি? উনি তো আমেরিকার প্রতিনিধি। ডক্টর আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ, উনি তো আমেরিকার প্রতিনিধি, উনি তো বাংলাদেশের জনগণের প্রতিনিধি না। তো ওনাকে এই ম্যান্ডেটটা কে দিল সংস্কার করার? উনি সংবিধান সংস্কার করবেন, সংবিধান নতুন করে লিখবেন। ওনাকে এই ম্যান্ডেট ওনাকে কে দিচ্ছে? উনি বলতেছে উনি বিপ্লবের মাধ্যমে নাকি ম্যান্ডেট পাইছে। তো এই বিপ্লব উনি ছিলেন? উনি কি বিপ্লবের সময় কি করছেন? উনি কোথায় ছিলেন? উনি কাজে এই সমস্ত ম্যান্ডেট ফান্ড, এই সমস্ত আমাদের 7-5 বুঝে ব্যয় করলাম। পরিষ্কার কথা, একমাত্র যে সংস্কার, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি যে পরিবর্তন আসবে,
সেটা আনার একমাত্র অধিকার হলো জনগণের, এবং জনগণ তো সবাই আসবে না। তো সেক্ষেত্রে কি হবে, যারা জনপ্রতিনিধি তারাই একমাত্র এই সংস্কারগুলো করতে পারবে, আর কেউ না, নোবডি, ইভেন ডক্টর ইউনূস, ওনার সেই সংস্কার করার কোনো এখতিয়ার নাই। উনি কে? উনি একটা ব্যাংকের এমডি ছিলেন, এমডি থাকার জন্য পিড়াপিড়ি করছেন, বয়স হয়ে গেছে তাও পিড়াপিড়ি, এমডি থাকবেন উনি, এগুলি করছেন। ওনার মতো বৃহৎ মানুষের মধ্যে এই সমস্ত ক্ষুদ্রতা দেখে দেখে আমরা ক্লান্ত। এনাফ ইজ এনাফ। ওনারও বেশি এখতিয়ার নাই। ওনাকে কে? ওনার তো এমপ্লয়ার হলো স্টুডেন্ট। উনি তো বলছেনই আমার এমপ্লয়ার হলো স্টুডেন্টরা। ওনার এমপ্লয়ার স্টুডেন্টরা হয়, স্টুডেন্টরা কি এই সমস্ত এখতিয়ার আছে ওদের? স্টুডেন্টসের যে সারা মানুষ নাই, উনি বলবেন যে আমি শেখ হাসিনার পতন ঘটেছি, স্টুডেন্টরা। হ্যাঁ, আপনারা শেখ হাসিনার পতন ঘটেছেন, আপনাদেরকে স্যালুট, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু সংস্কার করবে জনগণ, কারণ এই সংস্কারের মাধ্যমে যে নতুন পদ্ধতি আসবে, সেই পদ্ধতির মাধ্যমে খালি স্টুডেন্টরা চলবে না, এসে কৃষক চলবে, শ্রমিক চলবে, সাধারণ মানুষ চলবে, বেকাররা চলবে, আমি চলবো, আপনি চলবেন। তো আমাদের ম্যান্ডেট কোথায়? কাজে আমাদের ম্যান্ডেটটা একমাত্র তখনই সেখানে প্রতিফলিত হবে যখন নাকি আমাদের ভোটে নির্বাচিত কোনো ব্যক্তি সেই সংস্কার করবে, এবং সেটা আগামী সরকার যে আসবে তারা করবে। আবার একবারে সব সংস্কার করার দরকারও নেই। একবারে সব সংস্কার করলে একটা আলো ঝলা বাঁধবে। এই সংস্কারটা ধাপে 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 হতে হবে। হ্যাঁ, ওনারা একটা রূপরেখা দিতে পারেন, যে রূপরেখার কোন রকম মানে আইনগত বৈধতা নাই, একটা প্রস্তাব। এই প্রস্তাবের আলোকে তারা করতেও পারে, নাও করতে। ওরকম প্রস্তাব তো বিএনপির আছে, বিএনপিতে 31 দফা আছে। 31 দফাকে আপনি উড়াই দিলেন, ওরা তো অনেক গবেষণকের 31 দফা দিচ্ছে। আমি 31 দফা আমার সব নিতে বলতেছি না, 31 দফা আছে, অন্যান্য আছে। সংসদ বসবে, জনগণের প্রতিনিধিরা বসবে, সবাই মিলে আলোচনা করে। যদি 31 দফা থেকে সবগুলি নাই নিবে, যদি 31 দফা থেকে সবগুলি বাদ দেয় বাদ দিবে, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব থাকতে হবে। এখন যারা সংস্কার কমিশনে আছেন, বিভিন্ন সংস্কার কমিশনে, এরা কেউ জনগণের প্রতিনিধি না। এরা কিছু এনজিও, কিছু তথাকথিত বুদ্ধিজীবী, কিছু বিদেশি জিনিস, এইগুলো এটা বানাইতেছে ভাই। এটা আমি মনে করি, আমি মির্জা আব্বাসের এই বক্তব্যের সঙ্গে একমত। এবং মির্জা আব্বাসের এবং তাদের অন্যান্য দলের অন্যান্য নেতাদের প্রতি আমার একটু ক্ষোভ যে আপনারা আরো আগে কেন এই কথাটা বললেন না। নতুন একটি দল এলো, জাতীয় নাগরিক পার্টি, যারা আবার এই শেখ হাসিনা পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তাদের অধিকাংশই তাদেরকে নিয়ে গঠিত এই দল, মানে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবেই পরিচিত আর কি এই দলটি। তো সুনির্দিষ্ট রাজনৈতিক অবস্থান, কর্মসূচি এখন পর্যন্ত তেমন দেখা যায়নি। শুধু আওয়ামী লীগ বিরোধিতা এবং অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে এই দলটি আসলে কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশের রাজনীতিতে, নাকি বা এইভাবে রাজনীতি করে আওয়ামী লীগ বিএনপির বিকল্প হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা কেমন? আমি তেমন কোনো সম্ভাবনা এখনো দেখি না। কারণ একটা জিনিস হলো কি, একটা পলিটিক্যাল পার্টি অনেক সময় লাগে ভাই, এত দ্রুত হয় না। আর এই পলিটিক্যাল পার্টি যারা লিডার, তারাও পারত দ্রুত যে কিছু করে নাই যে একটু ধারণা সারা দুনিয়ার তাও না। অল্প দিনের বড় পার্টি হওয়ার উদাহরণ আছে। দিল্লিতে তো ছিল, আম আদমি পার্টি ছিল। তো সেখানে একটা জিনিস, এটি কি দরকার আছে জানেন? এখানে দরকার হলো কি, মানুষের মন জয় করা। আপনি গাইড যেতে পাবেন না, আপনার আচার আচরণ কথাবার্তা দিয়ে মানুষের মন জয় করতে হবে। সেই জিনিসটা ওনারা এখনো করতে পারেন না। ওনারা একের পর এক ব্লান্ডার করে যাচ্ছেন। ওনারা এই সমস্ত আচরণ করতেছেন, সে আচরণগুলি অনেক আচরণ ওনারা নিজেরাই ব্যাখ্যা করতে পারতেছেন না। তো এরকম ব্যাখ্যা করতে না পারা যে আচরণ, তাই সেটা দিয়া ওনারা জনগণের মন জয় করবেন, এটা তো সহজ হবে না। ওনাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির বিকল্প হিসেবে মনে হচ্ছে না। মনে হচ্ছে ওইরকমই আরেকটা দল, জুনিয়র আওয়ামী লীগ, জুনিয়র জামাত, জুনিয়র বিএনপি, এরকম মনে হচ্ছে। ওনারা যে একটা বিকল্প রাজনীতি মানুষের সামনে উপস্থাপন করবেন, সেটা পারেন নাই। প্রথমত ওনাদের রাজনীতি কি, এটি এখনো ক্লিয়ার না, এটা কেউ জানে না। এখন ওনারা গঠনতন্ত্র যেতে পারেন নাই, এবং ওনাদের নেতাদের আচার আচরণেও এমন কিছু দেখাতে পারেন নাই যা দেখে মানুষ মোহিত হবে। বরঞ্চ ওনাদের যে ফান্ডিং কোত্থেকে আসছে, টাকা কোত্থেকে আসছে, আপনাদের বন্ধু বান্ধব কারা, এত বড় লোক তারা টাকা দিচ্ছে, তারা কারা, তারা তাদের কি স্বার্থ আপনাদের কাছ থেকে তারা কায়েম করবে, এগুলো কিন্তু ওনারা ক্লিয়ার করতে পারেন না। ওনারা সমন্বয়কদের নিয়ে করছেন। এই সমন্বয়কদের মানুষ ভয় পায়, ভালোবাসে না। কি করবেন আপনি? এরা তো ভীতির নাম হয়ে গেছে সমন্বয়। কাজে এইগুলো করে ওনারা খুব দ্রুত মানুষের মধ্যে মন জয় করে ফেলবেন, এটা আমার কাছে মনে হচ্ছে না। ওনাদের আরো ঠান্ডা মাথায়, আরো ধীর স্থির হতে হবে, এবং আরো ট্রান্সপারেন্ট হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এরকম ট্রান্সপারেন্সি না দেখাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না এদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে।
সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। মাসুদ ভাই, এই রোজার মধ্যে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট করে একটু কিছু কথা বলতেন। না, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, একটা কথা মাথায় রাখবেন আপনারা, সমালোচনা অনেকেই করবে, প্রশংসাও অনেকেই করবে, তার মধ্যে নিজের যে একটা ধান্দা, নিজের যে একটা উদ্দেশ্য সেটাও থাকবে। আমি খালি আপনাদের কাছে একটা কথাই বলবো যে এই দেশটার যদি আপনি উন্নতি চান, এই দেশটাকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা 2-3 লোক আছি, দুজন যদি পরস্পরের বিরুদ্ধে সারাক্ষণ লেগে থাকি তাহলে দেশটা উন্নত হবে না। একটা নৌকা যদি 4জন লোক থাকি, 4জন যদি 4 দিকে বৈঠা পায় তাহলে কিন্তু নৌকার মানে যে হাল ধরে আছে সে যতই এক্সপার্ট হোক না কোনো, নৌকা কিন্তু অগ্রসর হবে না। কাজে জনগণের মধ্যে কি ঐক্য তৈরি করা যায়, দেশটাকে কিভাবে বিভক্তির হাত থেকে রক্ষা করা যায়, সেটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য, এবং তাহলেই কেবল দেশটা অগ্রসর হবে। আমরা গত 15 বছর দেখেছি আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে। তারা জামাতকে বাতিল করে দেয়, বিএনপিকে বাতিল করে দেয়, এগুলো করে কিন্তু তারা ভালো করেনি। সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে, মতবিরোধ থাকবে কিন্তু তারপর দেশকে ভালোবাসার ক্ষেত্রে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করব। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।